সেক্ষেত্রে আমরা বলতে পারি, তো এই একটা রিপোর্ট আমাদের সবসময় সাবমিট করতে হয়, রিপোর্টটা অনেক মোটা হয়, তো যে কোনো প্রজেক্ট করার আগে আমরা এটা হচ্ছে আমাদের সাবমিট করতে হয়। তাহলে হচ্ছে এই যে মেজর স্টেপস, এটা কিছু স্টেপস আছে যে একটা ইআইএ রিপোর্টে কি কি থাকবে। তো প্রথমেই থাকে প্রজেক্ট ডেসক্রিপশন, তার মানে আমরা কি প্রজেক্ট করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, আমাদের প্রজেক্টের ডেসক্রিপশন আমরা যদি একটা স্কুল বিল্ডিং করি সেটা কি 10 তলা হবে না 5 তলা হবে, বা সেটা কি টাইপের শেপ হবে, সেটা কি রেক্টেঙ্গুলার একটা বিল্ডিং হবে নাকি অন্য কোনো শেপ হবে, সেটা কাঠামো কেমন হবে, এরকম একটা ডেসক্রিপশন আমাদের দিতে হয়। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল বেসলাইন স্টাডি। এনভায়রনমেন্টাল বেসলাইন স্টাডি মানে আমাদের বর্তমানে ওই এরিয়াতে যেখানে আমি স্কুলটা করতে চাচ্ছি সেই জায়গায় বা সেই এরিয়ার এখনকার সিচুয়েশন কেমন, সেটাকে বলে বেসলাইন স্টাডি। মানে এখন কি অবস্থা, এনভায়রনমেন্টাল কন্ডিশন কেমন, যে সেটা কি ভালো নাকি খারাপ, বা ডিগ্রেডেশন কি হচ্ছে নাকি কোনো সমস্যা আছে নাকি সেটা। তারপর হচ্ছে ইমপ্যাক্ট আইডেন্টিফিকেশন। হ্যাঁ, ইমপ্যাক্ট আইডেন্টিফিকেশন হচ্ছে যে কি কি ইমপ্যাক্ট হবে, আমাদের কি কি ইমপ্যাক্ট হবে, আমরা যদি স্কুল বিল্ডিংটা করি পজিটিভ ইমপ্যাক্ট হবে, কিছু নেগেটিভ ইমপ্যাক্ট হবে, এই ইমপ্যাক্ট গুলো হবে। এরপর আমাদের ইমপ্যাক্ট প্রেডিকশন, স্কুল বিল্ডিংটা করার পরে আমাদের কি কি ইমপ্যাক্ট হইতে পারে, আরো কিছু কিছু অ্যাড হইতে পারে সেই ইমপ্যাক্ট। যেমন হচ্ছে আমাদের ওই এরিয়ায় স্কুল করলাম, তার মানে সেই রাস্তাটা, যে রাস্তাটাতে আগে কম গাড়ি চলতো এখন বেশি গাড়ি চলবে, বেশি গাড়ি চলার কারণে আমাদের ট্রাফিক কনজেশন বেড়ে যাবে, সেটা আমাদের একটা প্রেডিকশন থাকবে যে হ্যাঁ আমাদের এই এরিয়ার যে লোকাল রোড গুলো আছে সেখানে ট্রাফিক কনজেশন বেশি হবে। আর পাশাপাশি স্কুল যখন হবে, স্কুলের সামনে যারা স্ট্রিট হকার্স আছে বা ভেন্ডার্স আছে তারা হচ্ছে গিয়ে জিনিসপত্র নিয়ে বসবে, যেটার কারণে হচ্ছে গিয়ে আমাদের আশেপাশে মানুষজনের যারা বসবাস করে তাদের জীবনযাত্রায় কিছুটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। তারপর নয়েজ বেড়ে যাবে, আশেপাশের যে বিল্ডিং বাসাবাড়িগুলো আছে তাদের সমস্যা হবে। সবকিছু মিলায় আমাদের কিছু পজিটিভ ইমপ্যাক্ট আসবে, কিছু নেগেটিভ ইমপ্যাক্টও আসতে পারে। তারপর হচ্ছে ইমপ্যাক্ট ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট। তো আমাদের যে ইমপ্যাক্ট গুলো পাইছি, আইডেন্টিফাই করছি বা প্রেডিক্ট করছি, সেগুলোকে আমাদের ইভালুয়েট করতে হবে যে ইমপ্যাক্ট গুলো আমাদের কতটা ক্ষতি করবে, বা ইমপ্যাক্ট গুলোর কারণে আদৌ আমাদের লাইফে কি জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসবে কিনা সেটাকে অ্যাসেস করতে হবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং। এখন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের কিছু ক্ষতি হচ্ছে, আমি বলে দিলাম যে আমার এই ক্ষতি হচ্ছে বা এই প্রবলেম হচ্ছে বা এই ইমপ্যাক্ট আসতেছে, তো সেই জিনিসটার জায়গা থেকে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্ট প্ল্যানিং করতে হবে যে হ্যাঁ আমাদের এই যে নেগেটিভ ইমপ্যাক্ট গুলো আছে সেগুলোকে আমরা সেগুলো মিটিগেট করব, এবং সেগুলো থেকে আমরা আমাদের এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য কিছু প্ল্যানিং আমাদের থাকবে। তারপর ডিসিশন মেকিং পার্টটা হচ্ছে হ্যাঁ এত ইমপ্যাক্ট আসতেছে, এত কিছু হচ্ছে, এরপরে কি আমরা প্রজেক্টটা করতে পারি কি না পারি, এরকম একটা। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল মনিটরিং। আমরা যখন প্রজেক্টটা করা হয়ে যাবে তারপর আমাদেরকে এনভায়রনমেন্টকে সবসময় মনিটরিং এর আন্ডারে রাখতে হবে, যে কি কোনো আসলে কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা এটা প্ল্যানিং আর স্ট্র্যাটেজির আন্ডারে হচ্ছে আমরা সেটাকে প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলোকে মিটিগেট করার চেষ্টা করব। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল অডিটস, মানে হচ্ছে ওই মনিটরিং এর মতো হচ্ছে আমরা দেখবো যে আমাদের এনভায়রনমেন্ট আগে কেমন ছিল এখন কেমন আছে, আমাদের কি বেশি ক্ষতি হচ্ছে কিনা, বা আমাদের ইমপ্যাক্ট গুলো মিটিগেট করার কোনো ওয়ে আছে কিনা, বা কি করলে আমরা আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হবে না, এসব জিনিস দেখতে হবে। তো পরীক্ষার সময় যদি বলি মেজর ইমপ্যাক্টস বা স্টেপস অফ ইআই লিখতে সবাই পারতে হবে, ঠিক আছে। তো পরের পুরো পেজে চলে যায় এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ক্রাইটেরিয়া ফর এনভায়রনমেন্টালি সাউন্ড অর সাস্টেনেবল প্রজেক্ট। এখন আমি বলতে চাচ্ছি যে আমরা একটা এনভায়রনমেন্টের জন্য সাউন্ড মানে খারাপ না বা সাস্টেনেবল একটা প্রজেক্ট করতে চাই, যেটার কারণে আমার এনভায়রনমেন্ট ড্যামেজ হবে না। তো সেই প্রজেক্টের কিছু ক্রাইটেরিয়া থাকবে। কি কি ক্রাইটেরিয়া থাকবে? be designed to meet the needs of the present generation without compromising the ability of future generations to meet their own needs। বলছে যে অবশ্যই আমি প্রজেক্টটা এমন ভাবে ডিজাইন করব যেটা আমাদের প্রেজেন্ট জেনারেশনকে সার্ভ করতে পারবে, একইভাবে ওরা ফিউচার জেনারেশনকেও সুন্দর মতো সার্ভ করতে পারবে। ফিউচার জেনারেশন এমন কোনো কাজ করে যাব না যেটার কারণে আমার ফিউচার জেনারেশনকে কষ্ট পাইতে হয়। যেমন আমি একটা প্রজেক্ট করলাম, আমার এনভায়রনমেন্টের 12টা বাজারে করলাম, ঠিক আছে, তো যেটার কারণে আমার পরবর্তী জেনারেশন সেটা সাফার করতে হচ্ছে, এমন কোনো কিছু আমরা করব না, ঠিক আছে। তারপর হচ্ছে প্রজেক্ট শুড ফোকাস অন ইন্টারজেনারেশনাল ইকুইটি। মানে হচ্ছে আমাদের সবকিছু সব দিক বিবেচনা করে সবকিছু সামঞ্জস্য রেখে আমার প্রজেক্টটা করতে হবে। কোনো লস আমি করতে চাই না, আমার এনভায়রনমেন্টাল লসও করতে পারবো না, আমার সোসাইটির কোনো লসও আমি করতে পারবো না। এমন আমি করতে পারবো না যে সোসাইটির সব জিনিস ইউজ করে আমি এখনকার প্রেজেন্ট যারা বেঁচে আছে তাদের জন্য আমি একটা প্রজেক্ট করে দিলাম, কিন্তু সেই কারণে আমাদের ফিউচার 10টা জেনারেশন হচ্ছে কষ্ট পাচ্ছে, এরকম করা যাবে না। should ensure that they do not result in a net capital loss for future generation। মানে আমি ফিউচার জেনারেশনের জন্য একটা মেজর একটা লস
লস হয়ে যাবে এমন কোনো কিছু আমি হাতে নিব না বা এমন কোনো কিছু আমি প্রজেক্ট আমি করব না, ঠিক আছে। তারপর হচ্ছে ইনশিওর দ্যাট দেয়ার অ্যাক্টিভিটিস আর কম্পিটিবল উইথ সাস্টেনেবল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এটা প্রথম পয়েন্টটা ছিল কি ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া ছিল যে আমার ফিউচার জেনারেশনের কোনো ক্ষতি না করে, ফিউচার জেনারেশনের কোনো লস না করে প্রেজেন্ট জেনারেশনকে আমি সার্ভ করতেছি। সেকেন্ডটা হচ্ছে এমন ভাবে আমি প্রজেক্টটা করতেছি যেন হচ্ছে আমার এনভায়রনমেন্ট সাইডটাকেও আমি ম্যানেজ করতে পারতেছি, আমার এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হচ্ছে না, এনভায়রনমেন্টকে ম্যানেজ করে আমি হচ্ছে আমার প্রজেক্টটাকে সুন্দর মতো রান করতে পারছি। 3 নাম্বারটা হচ্ছে ইনভলভ অ্যাক্টিভিটিস হুইচ অ্যাট লিস্ট লিভ দ্য লেভেল অফ এনভায়রনমেন্ট ইনট্যাক্ট। এটাই বলছে যে আমরা এমন মানে কাজগুলো এমন অ্যাক্টিভিটি করব যেটার কারণে এনভায়রনমেন্টের সেরকম কোনো ক্ষতি হবে না, এনভায়রনমেন্ট যেরকম ছিল ইনট্যাক্টই থাকবে। তারপর বলছে নট ডিসরাপ্ট ইকোলজিক্যাল সিস্টেম থ্রু ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। এখন একটা জায়গায় অনেক গাছপালা, হ্যাঁ, এখন আমার একটা প্রজেক্ট করা দরকার, একটা বিল্ডিং বানাবো, আমি 10 তলা একটা বাড়ি বানাবো, তো সেখানে আমি সব গাছগুলো কেটে ফেললাম, তো কি হয়ে গেল, এখন ওই গাছটাতে অনেকগুলো পাখির বাসা ছিল, অনেক পাখি টাখি বাস করতো, তো আমি আমার ইকোলজিকে আমি ক্ষতিগ্রস্ত করতেছি, এই কাজটা আমি করতে পারবো না, ঠিক আছে। যে আমি চাইলে আমার ইকোলজিক্যাল সিস্টেমের ক্ষতি করে আমার ন্যাচারাল রিসোর্সকে ধ্বংস করে আমি আমার প্রজেক্ট রান করতে পারবো না, তাইলে সেটা আমার এনভায়রনমেন্টালি সাউন্ড অথবা সাস্টেনেবল প্রজেক্ট আমরা তাকে বলতে পারবো না, ঠিক আছে। তারপর হচ্ছে where applicable lead to conservation of natural habitats, forests and species, reverse deforestation, introduce sustainable water management, reduce hazardous waste, develop environmentally safe industrial processes। তো বলতেছে আমরা যেখানে সম্ভব সেখানে আমরা কি করব, আমরা ন্যাচারাল হ্যাবিটেট যে আমাদের বন জঙ্গল যেখানে আছে সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে সংরক্ষণ করার চেষ্টা করব, আমরা ডিফরেস্টেশন করব না, আমরা উল্টা গাছ লাগাবো, রিভার্স করব ডিফরেস্টেশনকে। তারপর হচ্ছে আমরা সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট, আমরা এমন ভাবে ওয়াটারটাকে ইউজ করব যেন হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল যেন নিচে নেমে না যায়, এমন অবস্থা যেন না হয় যে আমাদের ফিউচার জেনারেশন এসে পানি পাচ্ছে না, এমনটা যেন না হয়, হ্যাঁ। তারপর আমাদের আমরা এমন কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করব না প্রজেক্টে যেটার কারণে আমাদের হ্যাজার্ডাস ওয়েস্ট, মানে আমাদের বিষাক্ত ওয়েস্ট, আমরা জানি সবকিছুতে আমাদের ওয়েস্ট জেনারেট হয়, তো এমন হ্যাজার্ডাস ওয়েস্ট জেনারেট হয় এমন কিছু আমরা ইউজ করব না। তারপর হচ্ছে আমরা এনভায়রনমেন্টালি সেফ, আমাদের ইন্ডাস্ট্রি, আমরা যদি কোনো ইন্ডাস্ট্রি দেই সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে আমাদের এনভায়রনমেন্টালি সেফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে যাওয়া যায় কিনা, তাহলে সেটা আমাদের জন্য কি হবে, সাস্টেনেবল প্রজেক্ট হবে। তারপর বলছে ইনকর্পোরেট দ্য কস্ট অফ মিটিগেটিং নেগেটিভ অর ডিটারমিনার এনভায়রনমেন্টাল ইফেক্টস। একই এনভায়রনমেন্টের উপর এখানে মেইনলি জোর দেওয়া হচ্ছে, বলতেছে যে নেগেটিভ এনভায়রনমেন্টাল ইফেক্টস কমানোর জন্য লাগলে আমরা কস্ট হচ্ছে গিয়ে মানে এটা পিছে খরচ করব, দরকার হলে আমরা প্রজেক্টের একটা বড় অংশ আমরা এনভায়রনমেন্টকে সেভ করার জন্য খরচ করব, এটাই বলছে। এন্ড একটু পর্যন্ত কারো সমস্যা আছে? রিমন? না ম্যাম। ঠিক আছে, কোর্সটা খুবই ইজি, এটার জন্য কোনো কঠিন কিছু না, হ্যাঁ, তাহলে একটু বুঝে একটু মেমোরাইজ করা বা মনে রাখার চেষ্টা করে নিজের ভাষায় লিখলেই হবে, ঠিক আছে। তারপর বলছে be designed to introduce or increase the understanding of local population and their participation in activities leading to conservation and protection of the environment। এখন বলছে আমি প্রজেক্ট করব, এখন এটাতে মাস্টলি কি হতে হবে, আমাদের যারা লোকাল পপুলেশন আছে বা যাদের জন্য আমি যাদেরকে মাথায় রেখে আমি প্রজেক্টটা করতেছি তাদেরকে মাস্টলি পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে। তারা যদি পার্টিসিপেট করে তাহলে হচ্ছে আমাদের তারা পরবর্তীতে সচেতন থাকবে যে আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে কিনা বা সেই এনভায়রনমেন্টটাকে আমার ম্যানেজ করবে তারা, হ্যাঁ। তারপর হচ্ছে রেস্ট্রিক্ট ইউজ অফ সাবস্টেন্স দ্যাট আর ডেট্রিমেন্টাল টু দ্য এনভায়রনমেন্ট। হচ্ছে এমন একটু আগে যেটা আমি বলে আসছি যে আমরা এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করব না যেটা আমার এনভায়রনমেন্টের জন্য সরাসরি ক্ষতি করে। এর মধ্যে আছে কি সিএফসি গ্যাস, আমরা জানি রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার এগুলো থেকে আমরা প্রডিউস হচ্ছে, হ্যাঁ। তারপর কি হচ্ছে পেস্টিসাইডস, chemical fertilizers should be restricted as they have negative environmental effects। বলছে এগুলো আমাদের বাদ দিতে হবে, হ্যাঁ, এগুলো বাদ দিতে হয়, তাইলে কারণ এগুলোতে আমাদের নেগেটিভ এনভায়রনমেন্টাল ইফেক্ট আমরা পাচ্ছি। তারপর বলছে encourage use of environmentally benign substitutes, এইগুলোর পরিবর্তে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেসব উপায়ে আমরা আমাদের পরিবেশের উন্নয়ন করতে পারি সেগুলো আমরা ইউজ করব। তারপর বলছে be supportive of and consistent with an acceptable environmental strategy or program adapted in the country as well as with global and regional environmental conservation and protocols। বলছে যে এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এরপর আমরা কি করব, আমাদের বিভিন্ন এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল লজ আছে,
বিভিন্ন কান্ট্রি গ্লোবালি বা হচ্ছে গিয়ে ন্যাশনালি বা রিজিওনালি প্রত্যেকটা দেশের জন্য বলতে পারি বা ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারি কিছু লস বা অ্যাক্ট আছে এনভায়রনমেন্টের। হ্যাঁ, তো সেই জিনিসগুলো সেই জায়গা থেকে সেই লস গুলোকে আমাদের মেনে চলতে হবে, ঠিক আছে। তো বলছে মন্ট্রিয়াল প্রোটোকল অন সাবস্টেন্স দ্যাট ডিপ্লেট দ্য ওজোন লেয়ার। তো বলতেছে ওজোন লেয়ার ডিপ্লেট করতেছে, আমাদের ওজনের স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আল্ট্রাভায়োলেট রশ্মি প্রবেশ করতেছে, আমাদের অতি বেগুনি রশ্মি আমাদের সূর্যের মানে ওজোন লেয়ার যেহেতু ছিদ্র ছিদ্র হয়ে গেছে বা ওজোন লেয়ারের প্রবলেম মানে আগের মতো নাই, সেক্ষেত্রে আমাদের অতি বেগুনি রশ্মি হচ্ছে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। একইভাবে ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার, বিভিন্ন ভিয়েনাতে একটা হচ্ছে ওজোন লেয়ার প্রোটেক্ট করার জন্য একটা ল হয়েছে মোস্ট প্রবাবলি। তারপর কনভেনশন অন বায়োডাইভার্সিটিকে রক্ষা করার জন্য কিছু ল আছে। কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ যেন প্রোটেক্ট করতে পারি, ক্লাইমেট চেঞ্জ যেন না হয় সেই বিষয়ে আমাদের কিছু লজ আছে বা স্ট্র্যাটেজি আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, সেগুলো আমাদের মেনে চলতে হবে। তাহলে হচ্ছে আমি বুঝতে পারছি যে আমাদের এনভায়রনমেন্টাল মানে সাউন্ড বা সাস্টেনেবল প্রজেক্ট হওয়ার জন্য আমাদের কি কি বিষয় মেনে চলতে হবে। প্রথমত কি করতে হবে? প্রথমত হচ্ছে আমাদের এমন কিছু করা যাবে না যে আমাদের ফিউচার জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয়ত আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেসব পরিবেশের ক্ষতি হয় সেগুলোকে রিপ্লেস করতে হবে ভালো কিছু দিয়ে। একইভাবে হচ্ছে আমাদের পাবলিককে, যারা লোকালিটি আছে, যারা লোকাল পিপল, তাদেরকে এঙ্গেজ করতে হবে যেন তারা আমাদের এনভায়রনমেন্টটাকে সুন্দর মতো ম্যানেজ করতে পারে বা পার্টিসিপেট করতে পারে আমাদের কাজে, ঠিক আছে। এগুলোই হচ্ছে কি মেইন কথা। এগুলো বলতে পারলেই পরীক্ষার সময় লিখতে পারলেই হয়ে যাবে। একটু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এখন পরীক্ষার সময় যদি বলি আমাদের সেক্টরাল ডেভেলপমেন্টের কথা মনে আছে? সেক্টর ন্যাশনাল প্ল্যান, সেক্টরাল ডেভেলপমেন্ট, তারপর ডেভেলপমেন্ট প্রজেক্টস মনে আছে? সেক্টরাল ডেভেলপমেন্ট কি ছিল লিমন? পড়ো না এই কোর্স না? মনে আছে? না ম্যাম, ভুলে গেছি। কি ছিল? প্রথমে ছিল না যে ন্যাশনাল প্ল্যান, ও ন্যাশনাল একটা ডিলেমার মতো কাজ করবে। মনে পড়ছে? জি ম্যাম, তার জি। আন্ডারে ছোট ছোট প্রজেক্ট থাকে যে। জি ম্যাম। হ্যাঁ, তো এটাই বলছে যে মেজর সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশে মেজর সেক্টরাল কি ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো থাকতে পারে। তো অনেকগুলো, তার মানে একটা ন্যাশনাল প্ল্যানের আন্ডারে, বাংলাদেশের ন্যাশনাল প্ল্যানের আন্ডারে এই কয়েকটা সেক্টরাল প্রজেক্ট সাধারণত থাকে। তো কি থাকে? প্রথমে আমরা দেখতেছি এগ্রিকালচার বা ফরেস্ট্রি বা অ্যাকোয়াকালচার হচ্ছে মাছ রিলেটেড, হ্যাঁ, জলজ প্রাণী রিলেটেড। ফরেস্ট্রি তো আমরা বুঝি, ফরেস্ট্রি কি? যেগুলো হচ্ছে বন জঙ্গল রিলেটেড, বন্য প্রাণী সংরক্ষণ বা এই টাইপের। এগ্রিকালচার কি? কৃষি, না কৃষি। তো এগুলো হচ্ছে এক একটা সেক্টরাল প্রোগ্রাম। এই সেক্টরাল প্রোগ্রাম গুলোর আন্ডারে যদি আমি কৃষি রিলেটেড কোনো প্রজেক্ট হাতে নিতে চাই, তখন সেটা এগ্রিকালচারের আন্ডারে চলে যাবে, ঠিক আছে। তো একইভাবে একটু পরপর এক একজন জয়েন করে। তো হচ্ছে এরপর হচ্ছে এডুকেশন, হেলথ, পপুলেশন কন্ট্রোল, এগুলো এক একটা সেক্টরাল প্রোগ্রাম। তারপর হচ্ছে এনার্জি বলতে আমরা কোন সাইডটাকে বলতেছি? যেখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে বা বিভিন্ন টাইপের এনার্জি নিয়ে যেসব প্রজেক্টগুলো হয় সেগুলো এনার্জির আন্ডারে। সেই প্রজেক্টগুলো কিন্তু এনার্জি যে সেক্টরাল প্রোগ্রামটা তার আন্ডারে কাজ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড অনেক প্রজেক্ট হয়। তো ইন্ডাস্ট্রি নিজে একটা সেক্টরাল প্রোগ্রাম। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অথবা আরবানাইজেশন, ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচার বা আরবানাইজেশন বলতে বুঝাইতেছি যে এই যে নর্মাল আমাদের যে বাসাবাড়ি বিল্ডিং গুলো হচ্ছে বা মানে নগরায়নের যে বিষয়টা, সেটা হচ্ছে এই সেক্টরাল প্রোগ্রাম। তারপর হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম সাইডের যে উন্নতি হচ্ছে। তারপর ওয়াটার সাপ্লাই, আমরা একটা রাস্তাঘাট কাটতেছি, ওয়াটার সাপ্লাই নতুন লাইন দিচ্ছি, এগুলো হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের আন্ডারে পড়ছে। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, যে সাইটে যে প্রজেক্টগুলো সাইটে এনভায়রনমেন্টের ভালোর জন্য কিছু প্রজেক্ট করা হয় সেগুলো। একটা হচ্ছে ট্যুরিজম, হ্যাঁ, ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য আমরা যে প্রজেক্টগুলো হাতে নিই সেগুলো হচ্ছে ট্যুরিজম। তাহলে পরীক্ষার সময় যদি মেজর সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশ জানতে চাই, পারবে না? জি ম্যাম। হ্যাঁ, তোমরা সিটি কবে দিতে চাচ্ছ? সিটি দিতে হবে সামনের সপ্তাহেই ম্যাম, মানে এই সোমবারের পরের সোমবার কি? আচ্ছা, সোমবারে। হ্যাঁ, তাহলে নেক্সট এই সোমবারের পরের সোমবার সিটি একটা দিয়ে দাও। ম্যাম এই স্লাইডগুলো ম্যাম দিয়ে দিন তাহলে ম্যাম। কোন স্লাইডের উপরে? এটা না আগেরটা? এইটা ম্যাম, এইটা আগেরটা তোমরা দিলেই ভালো হয়। দুইটা দিব? জি ম্যাম।
না ম্যাম, এই স্লাইড দেওয়া হয় না, সেটা বলতেছি। একটা স্লাইডের উপর দেন। কোন স্লাইডের উপর দিব আমি দেখে জানাবো তাহলে। ফার্স্ট স্লাইডের উপর ম্যাম পরীক্ষা। ফার্স্ট স্লাইড, ঠিক আছে, জি ফার্স্ট ম্যাম। স্লাইডের উপর, ঠিক আছে। আর জি কোনো ম্যাম। সমস্যা আছে? ইজি, কিন্তু এই কোর্সটা অনেক ইজি না? জি ম্যাম। কঠিন কঠিন লাগে ম্যাম কারো? ম্যাম জানলাম করে খালে। বুঝি নাই। না ম্যাম, ওই একটা বিড়াল আসছে আর কি, সেজন্য। বিড়ালকে মারো, মারো কেন? মারি না ম্যাম, এই সবকিছু নষ্ট করছিল আর কি, এই সোলানো শুরু করছে আচ্ছা, সমস্যা বিছনা। নেই। দেখো, মেজর ইমপ্যাক্টস অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস। হ্যাঁ, এখন হচ্ছে আমরা পড়ছি যে মেজর সেক্টরাল প্রোগ্রাম ইন বাংলাদেশ, এখন করব মেজর ইমপ্যাক্ট অফ ডেভেলপমেন্ট প্রজেক্ট। মানে আমাদের বাংলাদেশে যে ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো হচ্ছে সেগুলোর মেজর ইমপ্যাক্ট গুলো কি কি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে 3 টাইপের ইমপ্যাক্ট হতে পারে। একটা হচ্ছে ফিজিকো কেমিক্যাল, একটা হচ্ছে ইকোলজিক্যাল, একটা হচ্ছে হিউম্যান ইন্টারেস্ট, ঠিক আছে। ফিজিকো কেমিক্যালের মধ্যে হতে পারে আমাদের ল্যান্ডের উপর একটা ইফেক্ট আসতে পারে, সারফেস ওয়াটারের উপর একটা ইফেক্ট আসতে পারে, গ্রাউন্ড ওয়াটারের উপর একটা ইফেক্ট আসতে পারে, অ্যাটমসফিয়ারের উপর একটা ইফেক্ট আসতে পারে, নয়েজের উপর একটা ইফেক্ট আসতে পারে। তাই না? একটা প্রজেক্ট হইলে নয়েজ পলিউশন হতে পারে, অ্যাটমসফিয়ারে আমাদের পরিবেশের ক্ষতি হয় বিভিন্ন টাইপের, আমাদের গ্রাউন্ড ওয়াটারের মানে উপর ইম্প্যাক্ট আসে, আমাদের সারফেস ওয়াটারের উপর ইম্প্যাক্ট আসে। যদি আমরা কোনো ওয়েস্ট গুলোকে আমাদের হাজারডাস ওয়েস্ট গুলোকে যদি আমরা সারফেস ওয়াটারে ডিসপোজ করে দিই, সেক্ষেত্রে আমাদের সারফেস ওয়াটারের উপর একটা একটা ইম্প্যাক্ট আসে। তারপর ল্যান্ডের উপর তো আসবেই, কারণ আমাদের ল্যান্ডটাকেই তো পরিবর্তন করে আমরা একটা প্রজেক্টকে দাঁড় করাই। এরপর হচ্ছে ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল মানে তো আমাদের জানি প্রাণী সংক্রান্ত, তাহলে কি আসবে? প্রথমে ফরেস্টে তো অনেক কিছু থাকে, ওয়াইল্ড লাইফ, আমাদের বন্য প্রাণীর জীবনযাত্রায় পরিবর্তন, ফিশারিজ, যদি আমাদের সারফেস ওয়াটারে পরিবর্তন আসতেছে বা ইফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে সারফেস ওয়াটারেই তো অনেক মাছ টাছ থাকে। একইভাবে ওয়েটল্যান্ডস, হ্যাঁ, ওয়েটল্যান্ডস ফিশারিজ, এগুলো ওয়েটল্যান্ড মানে তো আমরা বুঝি। তারপর হচ্ছে হিউম্যান ইন্টারেস্ট। হ্যাঁ, তো হিউম্যান ইন্টারেস্ট বলতে আমরা যেমন বুঝি যে মানুষের কি কি ক্ষতিকর হচ্ছে বা মানুষের উপর কি ইম্প্যাক্ট করছে। এখন আমি একটা পদ্মা ব্রিজ বানাইলাম, এখন পদ্মা ব্রিজের আশেপাশের জন্য আমাদের কিছু ল্যান্ড লাগছে, হ্যাঁ, যেগুলোতে অনেক মানুষ বসবাস করতো। কি হইলো, এই মানুষগুলোকে আমার জায়গাটা নিয়ে নিতে হলো। তো এই মানুষগুলোর জায়গা নেওয়ার কারণে কি করতে হবে? ওদেরকে অন্য জায়গায় ডিসপ্লেস করতে হবে, অন্য জায়গায় ওদেরকে বাসাবাড়ি করে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড লস। এখন আমি যে ওই জমিগুলো নিয়ে নিচ্ছি পদ্মা ব্রিজ করার জন্য, ওই জমিগুলোতে তো মানুষ বসবাস করতো, প্লাস হচ্ছে এগ্রিকালচার করতো, তারা ওখানে চাষবাস করতো। তো সেই জায়গায় সেই জমিগুলো লস হয়ে গেল। এমপ্লয়মেন্ট, এখন এমন হলো যে পদ্মা সেতু হওয়ার কারণে ওখানে আগে কি ছিল, পদ্মা ব্রিজ পার হওয়ার জন্য অনেকগুলো ফেরি ছিল। তো ফেরিগুলোতে অনেক লোক কাজ টাজ করতো, যেটার মাধ্যমে এখন কি হলো, পদ্মা ব্রিজ হওয়ার কারণে এদের ব্যবসা কমে গেল, ফেরি মানুষ কম ইউজ করতেছে, তার কারণে তাদের এমপ্লয়মেন্টের একটা প্রবলেম দেখা দিচ্ছে। একইভাবে ল্যান্ড ওনারশিপ, যে জমিগুলো মানুষজন ওন করতো, সেগুলো নিয়ে যাওয়ার কারণে তাদের ওনারশিপটা চেঞ্জ হয়ে গেল। আর পাবলিক হেলথের উপরও ইফেক্ট করতে পারে যদি আমাদের এনভায়রনমেন্টালি ক্ষতি হয়, বা আশেপাশে যারা মানুষজন, যে একটা প্রজেক্টের আশেপাশে যখন যারা বাস করে, যখন একটা বিল্ডিং, আমরা যদি সিম্পলি চিন্তা করি যে আমাদের বাসার আশেপাশে বাসার পাশে একটা নতুন একটা বাড়ি হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সারাক্ষণ সাউন্ড পলিউশন হতেই থাকে, এটার কারণে যারা বয়স্ক মানুষ আছে, বা আমাদের হিয়ারিং এর লস হচ্ছে, বা আমাদের মাথা ব্যথা করছে, বা বিভিন্ন টাইপের হেলথ ইস্যুস দেখা যাইতে পারে, তাই না? তো এটা হচ্ছে স্লাইড শেষ। এখানে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। ঠিক আছে, এই স্লাইডটা আমি দিয়ে দিব আজকে। তাহলে নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, তো আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল পড়ছি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল কয়টা ছিল? কয়টা গোল ছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট? 17টা ম্যাম। হুম, মনে আছে 17টা গোল? কি মনে নাই না? জি আছে মোটামুটি ম্যাম। নো পড়ছিলাম। পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ হ্যাঁ, অ্যান্ড ওয়েল বিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, তারপর হ্যাঁ, ইন্ডাস্ট্রি। ভালোই মনে আছে, ভালোই পড়াশোনা করছি। এই সাবজেক্ট বাসায় পড়া হয় পরীক্ষা ছাড়া? না ম্যাম, এমনি একটু দেখছিলাম।
এসব কোর্স তো সাধারণত আমরা পরীক্ষার আগের দিন ছাড়া হাতে নিই না। আচ্ছা, যাই হোক, বাট কোর্সের ক্রেডিট কিন্তু 3, হ্যাঁ, মানে যে কোনো এটা এই কোর্সেও আমরা ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। তো আসি আমরা শুরুতেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি জিনিস? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে a new approach to development, একটা ডেভেলপমেন্টের একটা নিউ অ্যাপ্রোচ দ্যাট ইন্টিগ্রেট দ্য প্রোডাকশন প্রসেস। যে আমাদের প্রোডাকশন, আমরা ডেভেলপমেন্ট মানেই তো প্রোডাকশন, উইথ রিসোর্স কনজারভেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনহেন্সমেন্ট, মানে হচ্ছে আমাদের রিসোর্স যেগুলো আছে সেগুলোকে কনজার্ভ করব, পাশাপাশি এনভায়রনমেন্টাল উন্নতি সাধন করব, ঠিক আছে। এইভাবে আমরা যে উন্নতিটা করতে পারতেছি বা যে প্রজেক্টটা রান করতে পারছি সেটাই হচ্ছে আমার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ ডেভেলপমেন্ট দ্যাট লাস্ট, মানে এমন একটা ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টটা যুগ যুগ ধরে থাকবে। এমন হবে না যে আমরা প্রেজেন্ট জেনারেশন ভোগ করতেছি, ফিউচার জেনারেশন এসে এটা রিভার্স পাচ্ছে, মানে ওটা উল্টা উল্টা হচ্ছে ওদের জন্য, ওরা ক্ষতি হচ্ছে, এমন কিছু হবে না। এমন একটা ডেভেলপমেন্ট যেটা আমিও উপকৃত হব, আমার ফিউচার জেনারেশনও এই ডেভেলপমেন্টের মাধ্যমে উপকৃত হবে, ঠিক আছে। তারপর হচ্ছে the specific concern is that those who enjoy the fruits of economic development today may be making future generation worse off by excessively degrading the earth's resources and polluting the earth's environment। বললো যে কিন্তু আমাদের এখন একটা মেজর কনসার্ন, সেই কনসার্নটা হচ্ছে যে আজকে আমরা যারা ফল ভোগ করতেছি তারা হচ্ছে গিয়ে নিজেরা ফল ভোগ করতেছি, কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছি যে আমাদের ফিউচার জেনারেশনকে আমরা একটা হুমকি মুখে ঠেলে দিচ্ছি। এটা যদি আমি আশেপাশে ওয়ার্ল্ডে থাকে তোমরা নিজেরাই বুঝতে পারবা। আমরা যে এত আরাম আয়েশ করে এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার ইউজ করছি, তো আমাদের দিন দিন টেম্পারেচার বাড়ছে না, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হবে? একটা টাইমে গিয়ে আমার ফিউচার জেনারেশন কিভাবে থাকবে? কিন্তু আমরা সেটার দিকে খেয়াল না করে আমরা নিজেরা নিজেদের জন্য গাড়ি ইউজ করতেছি, আমরা বিলাসবহুল জীবনযাপন করতেছি, আমরা আমাদের ফিউচার জেনারেশনের কথা একবারও ভাবতেছি না। না ভেবে আমরা ওই মানে কিভাবে আমার এনভায়রনমেন্টটাকে ঠিক করবো সেই চিন্তা না করে আমরা পার্সোনালি নিজেদের ডেভেলপ করার ট্রাই করতেছি, যেটার কারণে আমাদের ফিউচার জেনারেশনের অবস্থা দিন খারাপ হচ্ছে। তো এটা কিভাবে করে? আমাদের আর্থের রিসোর্স গুলোকে আমরা খরচ করে ফেলতেছি, আমরা পানির লেয়ার সব ইউজ করে ফেলতেছি, আমরা পানি রেস্টোরেশন না করে আমরা পানি জাস্ট ইউজ করতেছি। কিন্তু এই পানিটা কিভাবে আমরা সেটাকে রেস্টোর করতে পারি বা সেটাকে কিভাবে আমি রিপ্লেস করে দিতে পারি বা সেটাকে আমি আমার গ্রাউন্ড ওয়াটার লেভেলকে রাইজ করতে পারি সেটা চিন্তা করতেছি না, আমি খালি ইউজ করতেছি। একইভাবে আর্টসের এনভায়রনমেন্ট আমি উল্টা ভালো না করতে পারি, আমি উল্টা ওটাকে ক্ষতি করতেছি নিজের সুবিধার জন্য, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের থেকে অনেক অনেক দূরে অবস্থান করতেছি। একটু কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। ঠিক আছে। দেন হচ্ছে the general principle of sustainable development adopted by World Commission on Environment and Development বলছে যে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জেনারেল লটা, যে প্রিন্সিপাল বা যে মেইন যে থিওরিটা, সেটা ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট হচ্ছে অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে মেইন প্রথমে এটাকে উদ্যোগ নিছে। সেটা বলছে তো এটা কমন প্রিন্সিপাল হচ্ছে দ্যাট current generation should meet their needs without compromising the ability of future generation to meet their own needs has become widely accepted goal। তাহলে আমি বলতে পারি সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওয়াইডলি অ্যাকসেপ্টেড গোল কোনটা? বলো তো, কি বুঝাইছে এখানে? লিমন বলো তো এই লাইনটাতে কি বুঝাইছে? যে পারেন সেই বলেন। আমাকে শোনা যাচ্ছে না? কেউ নাই মনে হয়, সবাই জয়েন করে চলে গেছে। লিমন আসো? ম্যাম নেটে ম্যাম সমস্যা ম্যাম, এই চলে গেছিলাম। বলছি এটার মানে বলো, এই লাইনটার ওয়াইডলি অ্যাকসেপ্টেড গোলটার মানে বলো। বলতে পারবা? আমি কাকে পড়াচ্ছি? কেউ নাই? জিজ্ঞেস করি, ডেকে ডেকে জিজ্ঞেস করি। আওলাদ নাই। দেলোয়ার আছে? আওলাদ দেলোয়ার আছে? ক্লাস শুনতেছেন? কি বলছি এটা মানে কি? হ্যাঁ, এটা এটা কি? এটা
কোনটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড গোল হবে? কি ওয়াইডলি অ্যাকসেপ্টেড গোলটা আমি জানতে চাচ্ছি। ওয়াইডলি হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, তো গোলটা হচ্ছে যে আমরা আমাদের প্রেজেন্ট যে নিড গুলো সেগুলোকে ফুলফিল করব, কিন্তু আমরা আমাদের ফিউচার জেনারেশনের কোনো ক্ষতি করব না। তারা তাদের নিডকে কোনো কম্প্রোমাইজ না করে আমরা আমাদের প্রেজেন্ট নিড গুলো ফুলফিল করব। সবাই বুঝতে পারছে চুপ পর্যন্ত? অনলাইন ক্লাস না হলে সমস্যা, কেউ রেসপন্স করে না। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো হচ্ছে এখানে বলছে যে লিঙ্কেজ বিটুইন ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এন্ড পভার্টি। তো আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট হলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়। হ্যাঁ, এটা আমরা জানি। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে কি? এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে কি? হ্যাঁ হ্যাঁ, তাইলে হচ্ছে ডেভেলপমেন্ট যে কোনো একটা প্রজেক্ট করলে সেটা থেকে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হইতে পারে। ঠিক আছে, আবার এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন থেকে ভালো করার জন্য, এনভায়রনমেন্টাল পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কোনো ডেভেলপমেন্ট করতে পারি। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ডেভেলপমেন্ট যেমন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হতে পারে, আবার একইভাবে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনকে আমরা একটা ডেভেলপমেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারি। একইভাবে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন থেকে আমাদের প্রভার্টি যেমন হইতে পারে। পভার্টি মানে কি? মানে হচ্ছে দারিদ্রতা। এনভায়রনমেন্টের অবস্থা ভালো না, একটা এনভায়রনমেন্টের সিচুয়েশন ভালো না, সেই জায়গায় দারিদ্রতা সৃষ্টি হতে পারে। একইভাবে পভার্টি, দারিদ্রতা যদি এসে পড়ে আমাদের সমাজে, সেই দরিদ্র মানুষের কারণেও আমার এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হইতে পারে। ঠিক আছে, একইভাবে এক্সেস ডেভেলপমেন্টের কারণে দেখা যায় যে আমাদের একটা শ্রেণী পভার্টিতে পড়ে যায়। কিভাবে পভার্টিতে পড়ে যায় আমি বলছিলাম যে আমি পদ্মা ব্রিজটা বানাই দিছি, পদ্মা ব্রিজের জন্য আমার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আশেপাশের মানুষগুলো যারা হচ্ছে আমাদের ফেরি চালাতো বা ওখানে কিছু মাঝি ছিল যারা ছোটখাটো নৌকা দিয়ে নদী টদী পারাপার করতো, সেই মানুষগুলোর এখন হচ্ছে গিয়ে আমার এমপ্লয়মেন্ট নাই, তারা আনএমপ্লয়েড। হ্যাঁ, তাদের একটা সমস্যা দেখা গেছে, যার কারণে আমাদের ডেভেলপমেন্টের কারণেও পভার্টি হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, তাহলে এই যে এই ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এবং পভার্টি, দে আর অলওয়েজ কানেক্টেড টু ইচ আদার। কিভাবে কানেক্টেড? ভাইস ভার্সা কানেক্টেড হতে পারে। আবার ডেভেলপমেন্ট থেকে এটা শুধুমাত্র এখানে একটা এরো, বাকিগুলো কিন্তু দুইটা এরো। পরীক্ষার সময় যদি দেই এই ফ্লো চার্টটা বা এই ডায়াগ্রামটা যেন আমরা সবাই আঁকতে পারি। ঠিক আছে, ঠিক আছে। মেনি ফর্মস অফ ডেভেলপমেন্ট ইরোড এনভায়রনমেন্টাল রিসোর্সেস। আমরা জানি আমাদের যে বিভিন্ন টাইপের ডেভেলপমেন্টের কারণে আমাদের এনভায়রনমেন্টাল রিসোর্স যেগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন হুইচ দে মাস্ট বি বেসড, অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ক্যান আন্ডারমাইন ইকোনমিক ডেভেলপমেন্ট। এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের থেকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে যাইতে পারি। ঠিক আছে, বা এনভায়রনমেন্টাল এমন হইতে পারে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণে ভালোভাবে ডেভেলপমেন্টও হইতে পারে, আবার ইকোনমিক ডেভেলপমেন্টও হইতে পারে। ইকোনমিক ডেভেলপমেন্ট মনে আছে কি ছিল আমাদের? তিনটা ক্লাস ছিল, তিনটা ক্লাস থেকে আমরা যদি 5টা ক্লাস ক্রিয়েট হয়ে যেতে পারে, তাই না? মনে আছে যে লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, পুয়ার ক্লাস, এলিট ক্লাস। জি ম্যাম, মনে আছে। হ্যাঁ, এরকম হতে পারে। তারপর হচ্ছে প্রপার্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসিপ্রোকাল লিঙ্কস। ওইটাই বলছে প্রপার্টি আর এনভায়রনমেন্ট হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল লিঙ্ক। বলছে প্রপার্টি বিং রিকগনাইজ মেজর কজ অ্যান্ড ইফেক্ট অফ গ্লোবাল এনভায়রনমেন্টাল প্রবলেমস। এটাই বলছে যে প্রপার্টি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মেজর কজও আবার ইফেক্টও। মানে কজ মানে কারণ, আবার ইফেক্ট মানে প্রপার্টির কারণে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে, আবার এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণেও প্রপার্টি হতে পারে। ঠিক আছে, আর এ পর্যন্ত বোঝা হয়েছে? আজকে পড়া এতটুকুই থাকবে তাইলে। জি ম্যাম, মানে একটা পরিপূরক। হ্যাঁ, একটা পরিপূরক। আমরা বলতে পারি যে এনভায়রনমেন্টাল পভার্টি হচ্ছে যত বেশি দরিদ্র তত বেশি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আবার বলতে পারি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন যত বেশি দারিদ্রতা তত বেশি। ঠিক আছে, তাহলে হচ্ছে এই স্লাইডটা আমি লেকচার 2 নাম্বার স্লাইডটা আমি পাঠিয়ে দিচ্ছি। আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। এই আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আর কোনো কোশ্চেন?
না ম্যাম। আচ্ছা অ্যাটেন্ডেন্স এই বলছে যে এই সোমবারের পরের সোমবার, শুধু থিওরি রূপ ছাড়া আর কিছু আসবে না এখান থেকে। হ্যাঁ লেকচার 1। আমাদের মিডের সিলেবাস অলমোস্ট শেষের দিকে, আমাদের আর বেশি কিছু নাই, তারপর আমরা ফাইনাল শুরু করে দিব। মিড হ্যাঁ হ্যাঁ পূজার পর হবে, পূজার বন্ধের পর। অ্যাটেন্ডেন্সটা কেন জানি আসতেছে না। মিনিট। কালকের ক্লাসটা আজকে নিয়ে নিচ্ছি, যে জন্য মনে হয় অ্যাটেন্ডেন্স আসতেছে না। 1 মিনিট অপেক্ষা কর। রিশিডিউল আছে, মানে আমারটা তো রিশিডিউল না, আমারটা তো লেট রিশিডিউলে তো আমি সেট করি নাই, আমি তো লেট এন্ট্রি দিয়ে দিচ্ছি। রিশিডিউলের অপশন আছে, বাট রিশিডিউলের জন্য আগে থেকে ডেট, মানে যেদিন আমি ফিক্স করি সেদিন দিতে হয়। আজকে 28 তারিখ না? জি ম্যাম 28 তারিখ। ঠিক আছে। কে আশরাফুল আলম নাই, আছে নাই। সাব্বির, সাব্বিরকে তো দেখলাম। আছে ম্যাম, ওই যে দেখা যায়। সজীব, মোহাম্মদ সজীব আছে? সজীব কি আছে? ম্যাম আমি সাব্বির আছি ম্যাম। আচ্ছা সজীব নাই। আওলাদ আছে? প্রেজেন্ট ম্যাম। সোহেল প্রেজেন্ট ম্যাম। লিমন আছে? ইয়েস ম্যাম। জিবুল ইসলাম, নিয়ামুল ও আছে? ইয়েস ম্যাম। সাইফুল ও আছে? ইয়েস ম্যাম। সায়ান তো দেখছিলাম। সায়ান তো সায়েন্স ছিল ম্যাম। হ্যাঁ ছিল। সাফুল ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা। লিটন Yes, ma'am. ফয়সাল, মোহাম্মদ ফয়সাল নাই। ইমামুল ওকে ইয়েস দেখছি। ম্যাম। দেলোয়ার আছে? তপবণিক আছে? ঠিক আছে, ঠিক আছে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম।